আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো গাইস, আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন যাবৎ আসলে তোমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়েছিলাম। তো তোমরা যেহেতু যারা ভিডিও দেখছো নিশ্চয়ই স্টুডেন্ট, বুঝতেই পারছো যে পরীক্ষার সময় আসলে একজন স্টুডেন্টের উপর থেকে কতটা ঝড় চলে যায়। আর অ্যাডমিশন টেস্টের কথা নাই বললাম, কারণ অ্যাডমিশন টেস্টে আসলে মানসিক প্রেশারটা অনেক বেশিই থাকে। দেন হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে। পরীক্ষার সময় আসলে ফোন থেকে একটু নিজেকে ডিসকানেক্ট রাখার চেষ্টা করেছি, যেন পড়াশোনার পেছনে একটু সময় দিতে পারি। তাই তোমাদের নতুন কোনো ভিডিও আর দেওয়া হয়নি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, যে এতদিন ডিসকানেক্ট থাকার পরও তোমরা কেউ কেউ আমাকে মনে রেখেছো, কেউ কমেন্ট করে আমার খোঁজ নিয়েছো, কেউ আমাকে মেইল করেছো। বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, যে অনেক অল্প সময় হলেও অনেকের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পেরেছি। তো এখন যেহেতু ঢাকা ভার্সিটির পরীক্ষা শেষ, আসলে ঢাকা ভার্সিটি হচ্ছে ভার্সিটি, মানে ভার্সিটি ভর্তি পরীক্ষার যে যুদ্ধ, সেই যুদ্ধের যে মোস্ট ডিমান্ডেবল যে ভার্সিটিতে থাকে, একদম বড় যুদ্ধ হয় যে ভার্সিটির জন্য, সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি। তো সেটার পরীক্ষা যেহেতু শেষ, এখন একটু কিছুটা হালকা লাগছে। বেশ হাতে সময় আছে, যদিও সময় নেই, কারণ সামনে আরো কয়েকটা ভার্সিটির পরীক্ষা রয়েছে। তাই তাও তার ভেতর থেকে সময় বের করে ভাবলাম তোমাদের একটু ভিডিও দিই। তো গাইস, কথা বাড়াবো না, এখন আসল কথায় আসি। সেটা হচ্ছে এবারের ঢাকা ভার্সিটির পরীক্ষার প্রশ্ন আমার কাছে কেমন লেগেছে আর আমার এক্সপেরিয়েন্স কেমন ছিল। তো বিষয়টা হচ্ছে, এবারের প্রশ্নের যে প্যাটার্ন, গতানুগতিক যে প্যাটার্ন, সেখান থেকে কিন্তু একটু ভিন্ন হয়েছে। যেমন ধরো, যে হচ্ছে এ টু জেড টপিক সব পড়েছে, সব টপিক টাচ করেছে, আই হোপ তার কাছে কোশ্চেন সহজ হয়েছে। কোশ্চেন যে সহজ হয়েছে এটা বলবো না, কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। কিন্তু ধরো, যে বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন ফলো করে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে গিয়েছে, ওর কাছে হয়তো একটু টাফ লাগতে পারে, কারণ হয়তো ও সবগুলো টপিক পড়েনি। এই যে বাংলার ক্ষেত্রে দেখো, বাংলার ক্ষেত্রে প্রতিবার কিন্তু এক কথায় প্রকাশ, দেন হচ্ছে বানান শুদ্ধিকরণ, তারপর হচ্ছে আহ, শব্দ অর্থ থেকে আরো কিছু কিছু টপিক যেখান থেকে প্রতিবার প্রশ্ন দিবে। আবার যেমন ধরো কবি পরিচিতি থেকে, এবারও কবি পরিচিতি থেকে বেগম রোকেয়া যে কোশ্চেনটা এসেছে, ওটা কিন্তু আসলে শর্ট সিলেবাসের বাইরে থেকে ছিল। তো যে হচ্ছে ধরো শর্ট সিলেবাস, ফুল সিলেবাস সব এ টু জেড ভালোভাবে পড়েছে, তার কাছে হয়তো ওইটা বেশ ইজি লাগবে। আবার যে ধরো শর্ট সিলেবাস বেস করে পড়েছে বা শর্ট সিলেবাসকে আরো শর্ট করে পড়েছে, তার কাছে একটু টাফ লাগবে। আবার যে জাস্ট গত বছরের ইম্পর্টেন্ট টপিকগুলো শুধু অ্যানালাইসিস করে পড়ে গিয়েছে, সব টপিক পড়েনি, তার কাছেও টাফ লাগবে। তো কোশ্চেন যে একেবারে যে ইজি এসেছে তা বলবো না। দেখো, দেখা গেছে কি 10টা প্রশ্নের ভিতর হয়তো দেখা গেল 4-5টা প্রশ্ন এমন ইজি আসলো, যে সবাই ধারণা করে নিল যে ওই পুরো প্রশ্নটাই হয়তো খুব সহজ। আসলে প্রশ্ন কিছুটা ট্রিকি ছিল, কিছুটা ইজি ছিল, আবার দু একটা ছিল একটু মানে শর্ট সিলেবাসের বাইরে থেকে। আবার রিটেনের ক্ষেত্রে দেখো, রিটেন বাংলা যেটা 1 নম্বরে যেটা রিটেন ছিল, ওইটা গৃহ, যে আমাদের বইতে যে প্রবন্ধ রয়েছে বেগম রোকেয়ার, তো ওই গৃহ, ওইটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল না। তো যারা হচ্ছে এ টু জেড সব বিষয় ভালোভাবে পড়েছে, ওদের কাছে কিন্তু এটা ইজি। আর এমনিও আমার কাছে যা মনে হয়, এটা আনকমন থাকলেও কোশ্চেনগুলো এমন ছিল যে প্যাসেজ থেকে আসলে প্যাসেজটা সুন্দর করে খেয়াল করে পড়লে, যে ধরো সারা জীবনে ওই গৃহ প্রবন্ধটি পড়েনি, সে হয়তো কিছু না কিছু লিখতে পারবে। এরপর ইংলিশের কথা আসি। ইংলিশ কোশ্চেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যাডমিশনের কোশ্চেন আসলে এমনই হওয়া উচিত, ট্রিকি ছিল এবং সাবলীল ছিল। আবার এরপর জিকে, যেটা জিকে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রশ্ন করা হয়েছে, একদম সাম্প্রতিক, আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়াবলীর। দেন হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান থেকে, যে সবাই এবার যেহেতু জুলাই গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে, তো সবাই একটা আশা ছিল যে নিশ্চয়ই ওইখান থেকে কিছু না কিছু প্রশ্ন করবে। তো ওইখান থেকে আবু সাঈদের যে ভাস্কর্য স্থাপত্য, উন্নত মামসির যে ওই প্রশ্নটা দিল, তো ওইটা দিয়েছে। আর আরেকটা বিষয় কি, জিকে হচ্ছে আমরা যারা উদ্ভাসে কোচিং করেছি, আমাদের উদ্ভাসে আসলে কিছু পড়াতে বাকি রাখেনি, এত ডিপ লেভেলেরটা পড়িয়েছে। এরপর যখন প্রশ্ন পেলাম, তখন ভাবলাম যে আল্লাহ, কত সুন্দর ইজি আসছে। তো সব ইনশাল্লাহ নিশ্চয়ই পারবো। আর আমার এমনি পার্সোনালি আমার হচ্ছে 30টার মধ্যে 28টা কমন পড়েছিল। তো যতটা ডিপ লেভেলে জিকেটা, যত কষ্ট করে আসলে জিকের পিছনে যত টাইম দিয়েছি, যতটা ভেবেছি যে এত কঠিন হবে, আসলে অত কঠিন হয়নি। একদম বেসিক থেকে প্রশ্ন এসেছে জিকের, কিন্তু
আসলে সত্যি বলতে কি, যতটা মানে প্রশ্ন দেখার পর যে এক্সপেকটেশনটা ছিল, এক নজর দেখার পর যে আলহামদুলিল্লাহ কোশ্চেন ইজি হয়েছে, কিন্তু যখন এমসিকিউ যখন ফিল আপ করতে যাচ্ছিলাম, তখন মাথায় আরেকটা জিনিস কাজ করছিল যে আচ্ছা, বাংলা ইংলিশ জিকে এগুলোতে তো আলাদা আলাদা পাশ করতে হবে, এইটা আমার ঠিক রাখতে হবে, আল্লাহ কোথাও ভুল না হয়, মানে এরকম বিভিন্ন টেনশন মাথায় কাজ করছিল, যার কারণে ভালোভাবে অনেক ইজি ইজি কোশ্চেনগুলো ডেলিভার করতে পারিনি সত্যি বলতে। আর জিকে বরাবরের মতো এবারও সাম্প্রতিককে বেশি গুরুত্ব দিয়ে আর কি প্রশ্ন করা হয়েছে। আবার দেখো, বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে মুক্তিযুদ্ধের চাপটা থেকে কিছু না কিছু আসবে, বাট এত ইজি একটা কোশ্চেন এসছে যে নৌ সেক্টর, আসলে ওইটা কত নং সেক্টরে ছিল, নৌ অঞ্চল যেটা, ওইটা কিন্তু ক্লাস 4-5 থেকে আমরা সবাই পড়তে পড়তে এসেছি। তো আসলে এবার কোশ্চেনটা একদমই বেসিক থেকে এসেছে, যে ঠান্ডা মাথায় একদম নার্ভ ঠিক রেখে পরীক্ষা দিতে পেরেছে তার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি এর আগে একটা কথা বলেছিলাম যে অ্যাডমিশনের টাইমটা কম বেশি আসলে সবাই পড়াশোনা করে, কিন্তু আসল পরীক্ষা হচ্ছে নার্ভের পরীক্ষা। যে যত মাথা ঠান্ডা করে লিখতে পারে, ডেলিভার করতে পারে, তারই ইনশাল্লাহ কিছু না কিছু হয়। আর অ্যাডমিশনের প্রশ্নগুলো আসলে আমরা যতটা ভয় পাই যে কতটা কঠিন হবে, অতটা কঠিন এমনিও হয় না। জুনিয়রদের উদ্দেশ্যে বলছি, তোমার এইচএসসিতে অনেক কঠিন কোশ্চেন আসে, কিন্তু অ্যাডমিশনে আসলে খুব বেসিক থেকে প্রশ্ন করে। আমি নিজে যখন এক্সাম হলে ঢুকেছি তখন এত ছিলাম যে না, আমি মাথা ঠান্ডা রেখে যা করার করব, কোনো ভুল যেটা পারবো এটা শিওর দিয়ে দাগিয়ে আসবো। বাট আমি নিজেই সেই ভুলটা করলাম, সেই নার্ভ ঠিক রাখতে পারিনি, কেমন অতিরিক্ত টেনশনে সব থেকে ইজি ইজি কোশ্চেনগুলো, বিশ্বাস করো আমার আসলে কাউকে বলতে এখন লজ্জা লাগে, বিষয়টা এত হাস্যকর যে ওই যে একটা প্রশ্ন যে নৌবাহিনী কোন সেক্টরের অধীনে ছিল, ছোটবেলা থেকে পড়তে পড়তে এসেছি, সেই আমার ছোট যে ভাই বোনেরা ওরাও হয়তো এগুলো পারবে, কিন্তু তখন মানে কোথায় যে আমার চিন্তা ভাবনা ছিল আমি জানি না, আমি ওইটাই ভুল করে দিয়ে এসেছি। পরে যখন কোশ্চেন দাগানোর পরে যখন আরেকবার কোশ্চেনের দিক তাকালাম, তখন দেখলাম কি আল্লাহ, ওইটা তো 10 নাম্বার হবে, আমি কি করলাম। মানে এই হচ্ছে বিষয়, অ্যাডমিশনে আসলে যত মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারবে তার পরীক্ষা বেশি ভালো হবে। এই যে তোমরা আশেপাশে তাকালে অনেক এরকম উদাহরণ নিশ্চয়ই দেখেছো যে বরাবরের মতো ভালো একটা স্টুডেন্ট এবং বরাবরের মতো খারাপ একটা স্টুডেন্ট যদি সহপাঠী হয়, দেখা গেল কি যে সেই খারাপ স্টুডেন্টটা অ্যাডমিশনে ঠিক কোথাও না কোথাও ভালো করতে পেরেছে, কিন্তু সেই ভালো স্টুডেন্ট যে তার কিন্তু আসলে কখনো কখনো অনেক মানে তার যে লক্ষ্যটা ওইটা মিস হয়ে যায়। এর কারণ হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা এবং হচ্ছে মাথা ঠান্ডা রাখতে না পারা। দেখা গেল সেই যে খারাপ, যে বরাবরের মতো খারাপ করেছে, সে হচ্ছে পরীক্ষার হলে ঢুকে মাথা ঠান্ডা রেখে যা পারে তা দাগিয়ে দিয়ে চলে আসলো, বাট যে হচ্ছে অনেক পড়াশোনা করেছে, যার ব্যাকগ্রাউন্ড রেজাল্ট অনেক ভালো, অনেক টেনশনে ছিল, কি আসবে না আসবে, কি করব, কি দাগাবো, এইসব ভাবতে ভাবতে দেন হচ্ছে দেখা গেল এত ইজি কোশ্চেনগুলো ও হয়তো ওর থেকেও অনেক ডিপ লেভেলের পড়াশোনা করেছে, কিন্তু ওই যে ওর মাথায় যে বিভিন্ন টেনশন থাকে, দেন হচ্ছে নার্ভ ঠিক রাখতে পারে না, এর জন্য বেসিক কোশ্চেনগুলো ভুল করে দিয়ে আসলো। এখান থেকেই আসলে অ্যাডমিশনের যুদ্ধটা হয়, কারণ অ্যাডমিশনে কম বেশি সবাই পড়াশোনা করে, এটা আমি বিশ্বাস করি। তো এইবার বলে আমার পরীক্ষা কেমন হয়েছে। আমি আলহামদুলিল্লাহ আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, এমনকি ন্যূনতম যে ক্রাইটেরিয়াগুলো থাকে ঢাকা ভার্সিটির, এরকম যে এমসিকিউতে বাংলায় 5 পেতে হবে, ইংলিশে 5 পেতে হবে, দেন 5 10 হলে হবে না, 11 থাকতে হবে, আবার জিকেতে 10 থাকতে হবে, তো 11 আর 10 21 পেলে হবে না, 24 থাকতে হবে, আবার ধরো 24 ওদিকে 24, আবার রিটেনের ক্ষেত্রে রিটেনে বাংলায় 5 পেতে হবে, ইংলিশে 5 পেতে হবে, 5 10 পেলে হবে না, 11 থাকতে হবে, তাহলে যে 35 হয়, 35 পেলে হবে না, ন্যূনতম পাস মার্ক দরকার হয় 40। তো ছোটখাটো যে ধাপগুলো, এগুলো আশা করি মানে এমসিকিউটা বাসায় এসে যা দেখলাম তাতে আলহামদুলিল্লাহ একটা এক্সপেকটেশন থাকে। এখন রিটেন ন্যূনতম মার্কসে যদি আমি আশা করি, তাহলেও আমার সেই যে ন্যূনতম যে পাস মার্কটা 40, সেখান থেকে অনেক বেশি হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে ঢাকা ভার্সিটির বিষয়টা হচ্ছে এমন যে পাস মার্ক থাকলে তো হচ্ছে না, তাই না, ওদের তো একটা কাট মার্ক থাকে প্রতি বছর, আসলে এটা বছর টু বছর ভেরি করে। তো আমার দিক থেকে আমি যতটা চেষ্টা করার করেছি, পরিশ্রম করেছি, পড়াশুনো করেছি, পরীক্ষাও দিয়েছি ভালোভাবে। তবে হয়তো আরেকটু ভালো হতো যদি আমি আমার নার্ভ ঠিক রেখে আরো ঠান্ডা মাথায় পরীক্ষা দিতাম, জিকে হয়তো আরো বেশি মার্কস পেতাম। তো ইংলিশ বাংলায় একদম সিলি মিস্টেকগুলো করেছি। তো সেই সিলি মিস্টেকগুলো না করলে হয়তো একদম শিওর হয়ে বলতে পারতাম যে ইনশাল্লাহ
একটা কিছু হবে, বাট এখন এমন একটা পজিশনে আছি যে ওনারা কাটমার্ক কত রাখে, বা আমি টপ 1000 বা 1100-1200 এর মধ্যে, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো আমি যতদূর শুনেছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হচ্ছে 1200 পর্যন্ত নাকি সাবজেক্ট পাওয়া যায়, দেন হচ্ছে আর পাওয়া যায় না। তো এজন্য আসলে বুঝতে পারছি না যে কতজন আসলে আমার নসিবে থাকবে কিনা, তাও বুঝতে পারছি না। এটা যদি আমার আগে যদি 1200 জন হয়ে যায় তাহলে তো আর আমার থাকবে না, তাই না? আর যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা এক্সপেকটেশন রাখা যায়। তবে এমন একটা সিচুয়েশনে আছি যে নিজেই বুঝতে পারছি না, কারণ কোশ্চেন এত ইজি, দুঃখিত ইজি না, কিন্তু অনেকটা বেসিক থেকে বেশ ভালোই এসেছে, যে আসলে অনেক বেশি সব A to Z পড়াশোনা করেছে ওর কাছে ইজি লাগবে, বা আর যে হচ্ছে টুকটাক বাদ দিয়েছে, যেটা শুরুতেই বলেছি ওই জায়গাগুলো টাচ করেনি, তার কাছে কিছু টাফ লাগবে। তবুও বেশ ভালোই হয়েছে কোশ্চেন। আর জিকে ওই যে শুরুতে বললাম অনেকগুলো আমার 30টার মধ্যে 28টা জিকে কোশ্চেন কমন ছিল, বাট ওই যে আমি নার্ভ ঠিক রাখতে পারিনি, দেন মাথা ঠান্ডা করে যে সঠিকগুলো দাগাবো, পারা যেগুলো একদম কমন সেগুলো হচ্ছে কিভাবে যেন ভুল দাগানোর পর তারপর তাকিয়ে দেখি আল্লাহ এটা তো আমি ভুল দাগাই ফেলছি। কিন্তু অনেকে তো যার যে মাথা ঠান্ডা করে এক্সাম দিয়েছে, খুব খেয়াল করে এক্সামটা দিয়েছে, সে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্কসই পাবে। তো এবার অনেকের ম্যাক্সিমামের পরীক্ষাই বেশ ভালো হয়েছে, তো সেখান থেকে আসলে এক্সপেকটেশন আমার কমে যাচ্ছে। তবু আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আমি আমার দিক থেকে চেষ্টা করেছি, আমার দিক থেকে যতটুকু দেওয়ার দিয়েছি, এখন বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। যদি না হয় তাহলে বুঝে নিব নসিবে নেই আসলে। তো তোমরা আমার জন্য একটু দোয়া করে দিও। এটা নিয়ে আসলে পরীক্ষা দিয়ে আসার পর একটু মন খারাপ ছিল, যে জিকে কমন পড়েছিল তাও কেন পারলাম না। সবাইকে সবসময় বলতাম যে না সবাই তোমরা মাথা ঠান্ডা করে এক্সাম দিবে, এমনকি আমাকে আমার গুরুজনরা সবসময় বলতো যে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবে। এরপর আমার মনে আছে আমি যখন শেষ দিন যখন উদ্ভাসে পরীক্ষা দিতে গিয়েছিলাম, এক সিনিয়র আপু সেকেন্ড টাইমে তার সাথে দেখা হয়েছিল, তখন সেই আপু বলেছিল যে জানো ঢাবির প্রশ্ন না বেশ ভালো আসে, তুমি যতটা ঘাবড়াচ্ছ এতটা কঠিনও আসে না, তোমরা মাথায় ঠান্ডা করে পরীক্ষা দিবে। কিন্তু সময় মতো কেন যেন মাথা ঠান্ডাই রাখতে পারলাম না। তো যাই হোক, ঢাবি যদি নসিবে নাও থাকে তাহলেও দুঃখ করা উচিত না, বিশেষ করে যে চেষ্টা করেছো তোমরা। আর আমি নিজেও অনেক চেষ্টা করেছি, এরপর নসিবে না থাকলে আমি দুঃখ করব না, কারণ আমার মধ্যে যদি দুর্বলতা থাকতো, পড়িনি বা বই খুলে দেখিনি, কোনো আইডিয়া ছিল না, তাহলে একটা আফসোস করতাম যে আরেকটু পড়লে হয়তো ঢাবি আসতো। কিন্তু চেষ্টা আসলে কম করিনি। এখন হচ্ছে নসিবের উপরে কাটমার কত রাখে কি হয়, এই জন্য আসলে দুঃখ লাগে না। নসিবে থাকলে ওই যে আমার একটা গানের লাইন মনে পড়ে গেল, যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তো আমার মতো যারা হতভাগ্য আছো, নসিবের দিকে তাকিয়ে আছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। পরীক্ষা দিয়ে এসেছো, বেশ একটা সে কনফিউশনের মধ্যে আছো যে ঢাবি হবে কি হবে না, এমন একটা সিচুয়েশনে আছো, বুঝতে পারছো না কাটমার্কস কত কি রাখে। তো তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই। আমি আমি নিজেও বেশ একটু ট্রমায় ছিলাম, তো তবুও সেখান থেকে বের হয়ে এসেছি। কারণ আসলে ঢাবির জন্য মন খারাপ করে আহ, যদি আমরা বসে থাকি তাহলে তো আমাদের সামনের পরীক্ষাগুলো আমরা ভালোভাবে দিতে পারবো না, তাই না? অনেকেই দেখা গেল ঢাবি পরীক্ষা খারাপ করে দিয়ে এসে দেন হচ্ছে আবার নতুন করে একটা কামব্যাক দিল, এত ভালোভাবে পড়লো যে ওদের জাবি রাবি খুবই কোথাও একটা হয়ে গেল। আর আমরা যারা মন খারাপ করে আছি, যারা ট্রমার মধ্যে আছি, তারা দেখা গেল আল্লাহ না করুক একটা পাবলিক ভার্সিটি মিস হয়ে গেল, তখন 1 বছর পরে গিয়ে কিন্তু আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে হবে। তখন মানে ঢাবি তো যদি চলে যায় তখন বাকিগুলো আসলে আল্লাহ না করুক চলে গেল। এখান থেকে আসলে যারা ঢাবি পরীক্ষা দিয়ে এসে আবার নতুন করে কামব্যাক করার চেষ্টা করছে, ওরাই কিন্তু এগিয়ে যাবে। তো আমার হচ্ছে সেকেন্ড টাইমের আপুর সাথে কথা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন একটি কথা, যে আমি আসলে ঢাবির পরীক্ষা দিয়ে আসার পর এতটা ভেঙে পড়েছিলাম যে এরপর বাকি যে ভার্সিটির পরীক্ষাগুলো দিব সেগুলোর জন্য কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না, কিভাবে কামব্যাক করবো পড়বো, এতটা ভেঙে পড়েছিলাম, যার কারণে ফার্স্ট টাইমে তার কোথাও হয়নি, অ্যান্ড সে এখন সেকেন্ড টাইমের হয়ে গিয়েছে। তো সে আমাকে পরামর্শটা দিয়েছে যে ঢাবি পরীক্ষা যেমন হয় হোক, পরীক্ষা দিয়ে সে বাকি ভার্সিটির জন্য প্রস্তুতি শুরু করে দিবে। তো আমি তোমাদের সাথেও এই পরামর্শটা শেয়ার করলাম, তোমরাও এই এই কাজটি অবশ্যই করবে। যাদের আলহামদুলিল্লাহ ঢাবির পরীক্ষা ভালো হয়েছে তাদের তো ভালো আছে, আর আমার মতো খুব মানে 50-50 সিচুয়েশনে আছে যে হবে কি হবে না, কাটমার্ক কেমন রেখে, তারা এই দুশ্চিন্তা বাদ দাও, তারা পরবর্তী ভার্সিটির জন্য প্রস্তুতি নিয়ে নাও। আসলে ভার্সিটি আমার মনে হয় প্রত্যেকটা পাবলিক ভার্সিটিতে পড়াশোনার মান খুব ভালো। হয়তো ঢাবি হচ্ছে রাজধানী শহরে ঢাকার ভিতরে, এর জন্য ঢাবির একটু হাই, এর জন্য সবার একটু লক্ষ্য থাকে ঢাবির দিকে। আমার মনে হয় না জাবি রাবি খুবই তারপর চবি এগুলা খারাপ।
তো তোমাদের যাদের ঢাবি নিয়ে আতঙ্ক, এমনকি আমার নিজেরও, তো আমাদের উচিত হচ্ছে বাকি ভার্সিটিগুলোর জন্য প্রস্তুতি নাও। কারণ আসলে আমার মনে হয় যে যে জায়গায় থাকুক, যে ভার্সিটি হোক বা যে কোনো একটা সেক্টর, সেখান থেকে যদি তার বেস্ট দেওয়ার ট্রাই করে, সেখান থেকেই সে তার ক্যারিয়ার গড়তে পারবে। আর জুনিয়রদের জন্য একটা মেসেজ দিয়ে যাই, সেটা হচ্ছে তোমরা এখন যে যা পড়ছো ইটস ওকে, বাট চেষ্টা করো একটা বাজার থেকে একটা জিকে বই কালেক্ট করার, অথবা একটা বাংলা বই কালেক্ট করার। বাংলার জন্য ধরো এই যে এই একটা বই আছে অভিযাত্রী বই, এটা পড়তে পারো। অথবা দেখা গেল এবছর যারা আমাদের ব্যাচের পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে উদ্ভাসের যে প্রিপারেশন বুক, সেটা কালেক্ট করে পড়তে পারো। মানে যে কোনো একটা সহায়ক বই তোমরা পড়তে পারো। কারণ এই যে তোমরা এখন যে বাংলা ইংলিশ যেগুলো পড়ছো, ইংলিশ বাংলার যে প্যাসেজ হোক, কবিতা হোক, এগুলোও কিন্তু অ্যাডমিশনে আসে। অ্যাডমিশনে আসলে আমাদের যে বইয়ের বাইরে থেকে কিছু পড়ানো হয় তা না, আমরা এইচএসসিতে যা পড়ে গিয়েছি এগুলোই অ্যাডমিশনে আর একটু ডিপ করে পড়ানো হয়। কিন্তু এই পড়া এগুলো জাস্ট এক্সট্রা হচ্ছে জিকেটা পড়তে হয়। তো তোমরা যদি বাংলা ইংলিশটা এইচএসসিতে খুব সুন্দর করে পড়ে রাখো, তাহলে অ্যাডমিশনের টাইমে হচ্ছে জিকের পিছনে বেশি সময় দিতে পারবে। আবার বাংলা ইংলিশটাও বেশ ভালো একটা প্রস্তুতি হবে। আমি ইনশাল্লাহ আমার সব পরীক্ষাগুলো চলে গেলে বা একটু যে স্ট্রেসের মধ্যে থেকে যাচ্ছি, একটু ফ্রি হলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। বিভিন্ন বইয়ের রিভিউ, উদ্ভাসের বইয়ের রিভিউ, তারপর কোন বই পড়লে কেমন কতটা প্রস্তুতি হতে পারে, ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। আমার জুনিয়র ভাই বোনদের নিয়ে কাজ করার অনেক প্ল্যান রয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে এক্সিকিউট করবো। একটু সময়টা তো একটু ব্যস্ততার মধ্যে থেকে যাচ্ছে, এর জন্য অনেকদিন ভিডিও দিতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করো, যেন জীবনে যাই হোক ভালো কিছু যেন হয়। ধরো ঢাকা ভার্সিটি নসিবে না থাকে, না থাকুক, অ্যাটলিস্ট নসিবে যেটা থাকে সেটা যেন ভালো কিছু হয়, এই দোয়াটা করো সবাই। আর সহপাঠীদের উদ্দেশ্যে বলবো যে ঢাবির পরীক্ষা যেমন হয় হোক, এখন বাকি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি নিজেও এখন ঢাবির পরীক্ষার পর এখন একটু কামব্যাক করার চেষ্টা করছি, বাকি যে পরীক্ষাগুলো রয়েছে ওইগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ তোমরা সবাই কষ্ট করো, পরিশ্রম করো, ইনশাল্লাহ আল্লাহ কিছু না কিছু ভাগ্যে লিখে রেখেছে। যে কষ্ট করে তার আসলে মন থেকে দুর্বল হওয়ার কোনো কারণ নেই, যে আমার তো কিছু হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। কষ্ট করো, যে মনে কনফিডেন্স চলে আসবে যে কষ্ট যখন করেছি ইনশাল্লাহ ভাগ্যে কিছু না কিছু থাকবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।